হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 এর উপরে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, হোপফুলি তোমরা একটু অ্যাসাইনমেন্টটা পড়ে নিছো। উদ্দীপকটা আবার একটু দেখতেছি। প্রশ্নে বলা হয়েছে তুমি একটা এমন আজব দেশে গেছো যেখানে 10টা বাক্স রাখা আছে গাছের নিচে। বাক্সগুলিতে এইভাবে লেখা আছে 2/3, 22/33 এভাবে করে। তৃতীয় বাক্সে 3টা করে 222/333 এইভাবে করে 10টা বাক্স যদি থাকে, দশম বাক্সে A/B বলা আছে। তো যেহেতু এখানে 10টা বাক্স, তাহলে দশম বাক্সে নিশ্চয়ই 10টা 2 হবে উপরে আর নিচে 10টা 3 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝছে। তো এর মান হইলো এ আর বি এর মানটা নির্ণয় করতে বলছে এবং বলছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। আমরা চলো একটু এটা দেখে আসি প্রশ্নটা। প্রশ্ন কতে বলা হয়েছে যে এ আর বি এর মান নির্ণয় করো এবং A/B এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। সো এ এর মান অ্যাসাইনমেন্টের ক যেটা, এ ইকুয়াল টু হচ্ছে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10 এবং বি হচ্ছে 10টা 3, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখন A/B 10টা 2, সো এটা লঘিষ্ঠ আকার কি হবে? এটাকে যদি ভাগ করো, মানে 10টা 1 দিয়ে ভাগ করো, মানে 1 1 1 1 1, সেক্ষেত্রে ভাগ করলে A/B এর লঘিষ্ঠ আকার হবে 2/3। লঘিষ্ঠ আকার 2/3। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। শেষ। একদমই সহজ, মানে প্রতিটা অনুপাতই অ্যাকচুয়ালি এখানে 2/3 হয়। মানে তুমি যদি 22 কে 33 দিয়ে ভাগ করো তাহলে 11 দিয়ে কাটাকাটি করা যায়, সেক্ষেত্রে 2/3 হয়। 222 কে যদি 333 দিয়ে ভাগ করো, 111 দিয়ে কাটাকাটি যায়, সেক্ষেত্রেও 2/3 হয়। এখানে যে এর মান আর বির মানটা লিখছি ভাইয়া, এটা কি দেওয়া আছে দিয়ে লিখবো নাকি দেওয়া আছে লিখো। মানে যেহেতু প্রত্যেকটা বক্সে প্রথম বক্সে 2/3, সো দশম বক্সে হবে হচ্ছে 10টা 2, এটা দেওয়া আছে, সরাসরি লিখে দিলেই হয়। এটার জন্য অত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। খ নাম্বারটা দেখো, খতে বলা হয়েছে M/K নির্ণয় করো। এটাও অনেক সহজ, মানে প্রত্যেকটা বাক্সের লঘিষ্ঠ আকার হইল 2/3। তো এখানে 10টা বক্স আছে, তাহলে 10টা 2/3 এর সমষ্টি হবে 10 × 2/3। খ নম্বরে প্রতিটি বাক্স এর লঘিষ্ঠ আকার হইল 2/3। তো মোট 10টি বাক্স আছে, অর্থাৎ ভগ্নাংশগুলোর সমষ্টি কত হবে? 10 × 2/3 equal to 20/3, অর্থাৎ M/K equal to 20/3, যেখানে M equal to 20 এবং K equal to 3। M/K এর মানটা নির্ণয় করতে বলছে। তো প্রত্যেকটা 2/3, 10টা 2/3 যোগ করলে 10 × 2/3, তাহলে আলটিমেটলি 20/3 হচ্ছে। আমাকে বলছে M/K এর মান নির্ণয় করতে। M/K এর মানটা হবে 20/3। আশা করি বুঝতে পারছো ক্লাসের সবাই। এরপরে দুইটা গ নাম্বারটা একটু ভালো করে বুঝে নিও। M,K 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 এভাবে একটা অনুক্রম তৈরি করতে হবে। আমাকে বলা হয়েছে যে এইটাতে তোমরা ইউজ করো 10 10 10 এইটা এবং 01 01 01 এর
দুইটা সাধারণ পদ ইউজ করো। আমি জানি না তোমাদের মনে আছে কিনা 1010 এইটার সাধারণ পদ আর 0101 এইটার সাধারণ পদ কিভাবে বের করে আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি। এখানে m এর মান 20 আর k এর মান তো 20, আশা করি সবাই বুঝছো। গ নম্বর 1010 এই অনুক্রমের সাধারণ পদ un টা হইল 1 - 1 to the power n by 2। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, n এর মান যদি 1 হয়, ভাইরা আমাদের কাছে জানতে চাই n এর মান যদি 1 হয় তাহলে সাধারণ পদটা কত বলো তো ভাইয়া? 1 হয় না? Yes, sir. n এর মান যদি 2 হয় তাহলে পদটা কত হয়? 0। 0. n এর মান যদি 3 হয় 1, n এর মান যদি 4 হয় 0, n এর মান যদি 5 হয় 1, n এর মান যদি 6 হয় 0। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই 01 01 01 01 এই অনুক্রমের সাধারণ পদ, এটার নাম দেই bn। এটা হচ্ছে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2। দেখো তো n এর মান যদি 1 হয় তাহলে 0, 2 হইলে 1, 3 হইলে 0, 4 হইলে 1। দেখো তো বুঝতেছো কিনা ভাইরা? Yes, sir. এইটা তোমরা অলরেডি তোমাদের চ্যাপ্টার 7 এ শিখে আসছো। তো এবারে যেটা বের করতে বলছে m, k তার মানে জোড় বিজোড় হইলে m, জোড় হইলে k, তাহলে এই দুটার সম্মিলিত অবস্থা হবে এত অনুক্রমে সাধারণ পদ হবে। দেখো খুব ইন্টারেস্টিং। নাম দিলাম সাধারণ পদকে, নাম দিলাম wn। এটা যেহেতু u ধরছে এটা v ধরছে, এই দুটার সমষ্টি হবে এত টু দি পাওয়ার n বাই 2 ইনটু m প্লাস 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2 ইনটু k। এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই ভাইরা, ক্লাসের কেউ একজন আমাকে বলো n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1, তাহলে এই ভ্যালুটা কত হয়? কে বলতে পারো? M. m আর এটা 0 হয়ে যায়, তার মানে m থাকলো। m এর মান যদি 2 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, কিন্তু এইটা হবে 1, তার মানে k থাকবে। K থাকবে। তার মানে তুমি এটা ব্যাখ্যা করবা যে n এর মান বিজোড় হলে wn equal to m, আর n এর মান জোড় হলে wn equal to k। অর্থাৎ wn মানে নির্ণেয় অনুক্রম। আশা করি আমি বুঝাতে পারছি। এই অনুক্রমটায় যদি n এর মান বিজোড় বসাও তাহলে সবসময় এইটা 1 হয়ে n হবে, আর এগুলো সব কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর অনুক্রমে এটা যদি জোড় বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটার মান সবসময় 1 হবে, তাহলে আলটিমেটলি এটা k হবে। আমাকে সবাই একটু জানাও যে এই অঙ্কটা বুঝছো কিনা, এটা খুব স্পেশাল একটা ম্যাথ। স্যার আরেকবার একটু বলবেন। ভাইয়া তুমি ঠান্ডা মাথায়, হ্যাঁ মানে অনেক ঠান্ডা মাথায় n এর মান 1 বসাও, n এর মান 1 বসাও, হ্যাঁ চিন্তা করো এইটা 0 হয় এটা বলো। জি স্যার। আর এটার মান 1 হয়, তাহলে উত্তরটার মান m থাকে। n এর মান 3 বসাও m থাকে, 5 বসাও m থাকে, 7 বসাও m থাকে, বিজোড় বসাইলে m, এগুলো 0 হয় আর এটা 1 হয়। আর n এর মান যদি জোড় বসাও তাহলে এই সবগুলো 0 হবে, এটার মান 1 হবে। বুঝতেছো? একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমি কি ঠিক বলছি? জি স্যার। তাহলে এইটাই কি অনুক্রমকে সাপোর্ট করে না? m এর বিজোড় হইলে, n এর মান যদি বিজোড় হয় তাহলে m, আর জোড় হইলেই k। আশা করি ক্লাসের সবাই অঙ্কটা বুঝতে পারছো।
আচ্ছা, তোমাদের আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকে উপস্থিতি আজকে কম। যারা রেগুলার ক্লাসগুলো করো না তাদেরকে আমি গ্রুপে রাখবো না ভাইয়া, প্রথম থেকে। এটা শুধু এখন না ভাইয়া, তোমরা মনে রাখবা যে তোমরা যদি 2 জন ক্লাস করো, আমি 2 জনকে রেখি, বাকিদের রিমুভ করে দিব। হ্যাঁ, তোমরা ভাইবো না যে মানে ব্যাপারটা খুব ইজি। হ্যাঁ, আমি তোমাদের রেখে দিচ্ছি, যারা যারা ক্লাস করো নাই আমি তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। ওকে, নেক্সট পার্টটায় যাব আমি। গ নাম্বারে বলা হয়েছে, সরি গ হয়ে গেছে। খ নাম্বার বলছে বাক্সের সংখ্যা অসীম হলে, মানে ইনফাইনাইট যদি হয়, তাহলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত হরগুলো, হরে হচ্ছে 3 আছে, 3 এগুলা দিয়ে যদি একটা ধারা তৈরি হয়, 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট 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 ডট, তাহলে আমার এনতম আংশিক সমষ্টি নির্ণয় করতে হবে। এইটা বইয়ের একটা ম্যাথ, গুণোত্তর ধারায় প্রকাশ করতে হবে, দেন আমরা অঙ্কটা করব। যদিও বইয়ের ম্যাথ, তারপরে আমি একটু করাই দিচ্ছি, পুরা এটাই আমি করাই দিব। আর এরপরে আমরা ক্লাসের বাকি অংশে 3.2 এর যে পার্টটা আছে সেটাও শেষ করব। আর তোমাদের আজকে ক্লাসের পরে 3.2 চ্যাপ্টারেরও কোশ্চেনটা দেওয়া হবে, যেটা আমরা এই উইক টাইম দিব তোমাদের, শুক্রবার পর্যন্ত টাইম, সরি শনিবার পর্যন্ত 3 দিন টাইম দিব, এর মধ্যে পরীক্ষাটা দিতে হবে। বুঝছো সবাই? জি ভাইয়া। আর মানে আমাদের 3.2 যদি শেষ হয়ে যায়, হ্যাঁ বলো ভাইয়া, তাহলে তো গড় আনসারটা হচ্ছে এই সমীকরণটা যেটা বের হ্যাঁ হয়েছে হ্যাঁ, এটা आंसर, এটা WN। হ্যাঁ ভাই, এটা आंसर। হ্যাঁ হ্যাঁ, ফাইন। পরবর্তী দিকে যাচ্ছি আমরা। খ, তো হরগুলো দ্বারা প্রাপ্ত ধারা 3 প্লাস 33 প্লাস 333 প্লাস 3 4টা 3 ডট 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 আপ টু ইনফাইনাইট বলছে। এখানে ইনফাইনাইট, ধারাটা ইনফাইনাইট, কিন্তু আমাকে সমষ্টি বের করতে হবে n পদ পর্যন্ত। ওকে, নিয়মটা নিশ্চয়ই সবাই জানো। এটাকে আমরা এস ধরে নিই। তো 3 কমন নাও সবগুলোর মধ্যে, 1 11 111 4টা 1, এভাবে করে n পদ পর্যন্ত। এটাকে বানায় নিতে হয় 9, সে তোমাদের মনে আছে 3 ভাগ 9, তাহলে এটা 9 99 999 4টা 9 n পদ পর্যন্ত। তো এটা হলো 1/3 10 minus 1 10 square minus 1 10 cube minus 1, আর এরপরটা হবে 10 to the power 4 minus 1। আমি বুঝতে পারছি যে প্রথম পদটা হলো 10 এর পাওয়ার 1 minus 1 10 square minus 1 10 cube minus 1, তাহলে এইভাবে করে n পদ হবে 10 to the power n minus 1। আশা করি ক্লাসে সবাই বুঝছো, বইয়েরই অঙ্ক এটা। তো এটা ফার্স্টে গুণোত্তর ধারাটা কি, 10 10 স্কয়ার 10 কিউব 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার n পর্যন্ত, এটা হলো গুণোত্তর ধারাটা। আর বাকিগুলা যে -1 nটা -1 আছে, 10টা যদি পদ থাকে সেক্ষেত্রে -10 লিখবো, 15টা পদ থাকলে -15 লিখবো। nটা পদ আছে তাহলে কত লিখবো? -n। থ্যাংক ইউ। 10 10 স্কয়ার 10 কিউব 10 টু দি পাওয়ার 4 -n। এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ a, সাধারণ অনুপাত r = 10। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি a * r to the power n - 1 divided by r - 1, এটা -n আছে। এখানে আমি সূত্রটা লিখে দিব অবশ্যই, যেহেতু Sn হলো a * r to the power n - 1 by r - 1 যখন r is greater than 1। এই সূত্রটা পাশে অবশ্যই লিখে দিতে হবে যখন তোমরা সাইড নোট মানে
এটা করবা, অ্যাসাইনমেন্টটা করবা, এই ছোট পাশে লিখো 10/9 10 টু দি পাওয়ার n minus 1 minus 1 তিনটা ভিতরে গুণ করে দাও 10/27 10 টু দি পাওয়ার n minus 1 minus n/3 এটা হলো অ্যানসার। প্রথম n পদ পর্যন্ত আংশিক সমষ্টি, তোমাদের বইতে এটাকে Sn লেখা হয়েছে, তো Sn লিখো। বেরা এটা বইয়ের অঙ্ক, সো খুব একটা সমস্যা মনে হয় হওয়ার কথা না, বুঝছো তো সবাই নাকি? Yes, sir. জি ভাইয়া বুঝেছি। ফাইন। ক্লাসের শেষে আমরা রেকর্ডটাও তো দিয়ে দিব, সো তোমরা যারা প্রথম অংশ মিস করছো তারা দেখে নিতে পারবা। কোমো নাম্বারটা কি বলছে একটু দেখে আসে। এটার সাথে আমাদের অ্যাসাইনমেন্টটা, ফোর্থ অ্যাসাইনমেন্টও শেষ হয়ে যাবে। প্রশ্নে বলা হয়েছে, সবাই লক্ষ্য করো ভালো মতো। প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটা ভগ্নাংশকে, মানে প্রথম ভগ্নাংশটাই ধরি, আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে একে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো। অতঃপর ধারাটির সমষ্টি যদি থাকে অসীমতক সমষ্টি, তাহলে তা নির্ণয় করো। ওকে, এটা অবশ্যই আছে অসীমতক সমষ্টি। এইটাও একটা সোজা অঙ্ক, তারপরেও আমি তোমাদের পড়াই দিচ্ছি। নাম্বার প্রথম ভগ্নাংশটাই কত? যে কোনো ভগ্নাংশ ধরতে পারছো তুমি, যে কোনো একটা ধরলেই হবে। 2/3 এটাকে করলে 0.66666 এটা হয়, সো এটাকে আবৃত দশমিক হলো 0.6। এটা ভাগ করে দেখাই দিলে ভালো। ভাগ করে আমি আর দেখাইলাম না, ভাগ তো করতেই পারো নিশ্চয়ই। পারবা না ভাগটা দেখাইতে পারা ক্লাসের সবাই? Yes, sir. ওকে, এই 0.66 কে আমাদের এইটা আবার 2/3, মানে এটাকে ফেরত আনতে হবে। 0.6 পৌনঃপুনিক, এটাকে কি লিখবা? 0.6666 চারটা পাঁচটা দাও ম্যাক্সিমাম। 0.6 এরপরটা হবে 0.06 0.006 0.0006 0.406 ইনফাইনাইট পর্যন্ত। তো এটা একটা অনন্ত গুণোত্তর ধারা, যা একটি অনন্ত গুণোত্তর ধারা। যার প্রথম পদ কত হয়? a equal to হলো 0.6। সাধারণ অনুপাত আর কত? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবা 0.1। এখানে আর এর মানটা কি? -1 থেকে +1 এর মধ্যে, তাই ধারাটি কি থাকবে? অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি কত হবে তাহলে? অসীমতক সমষ্টি S infinity a by 1 minus r, a কত? 0.6, 1 minus 0.1, 0.6 by 0.9, 6/9 কাটাকাটি করলে 2/3। তো অসীমতক সমষ্টি নির্ণয় করে আমরা সেই প্রদত্ত যে মানটা ছিল সেটাই পাইলাম। আমাকে এইটাই আবার প্রকাশ করতে বলছি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সোজা অঙ্ক, মানে গ আর খ, মানে লাস্টের দুইটাই বরঞ্চ সোজা ছিল, মানে মূল অঙ্কটা ধরতে পারলে বাকিটুকু সোজা। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না ভাইরা? অ্যাসাইনমেন্টটা Yes, sir. ওকে, সো আমরা এখানে অ্যাসাইনমেন্টের পড়া শেষ করে দিলাম। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের 3.2 চ্যাপ্টারে। হোমওয়ার্ক দিছিলাম 2টা, সবাই পারছো হোমওয়ার্ক গুলো? জি ভাই পারছি। ফাইন। তো চ্যাপ্টার 3.2 ক্লাস 3 হয়ে যাচ্ছে আজকে। এটা আজকে শুধুমাত্র 8 এর অঙ্কগুলো আমাদের বাকি আছে, এটা শেষ করে ফেলবো আমরা আজকে।
আগের ক্লাসে 9-এর 1 নাম্বারটা করাইতেছিলেন, শেষ হয় নাই ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, আমরা 9-এর 1 নম্বর অঙ্কটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। সো 9 নাম্বারটায় যেটা বলছে যে একটা ত্রিভুজের বাহু তিনটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। বিসি, সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে 3, -5, সিএ এর মধ্যবিন্দু 5, -2 আর এফ এবি এর মধ্যবিন্দু হচ্ছে -2, -1। সো চিত্রটা একটু আঁকি আরেকবার, এখান থেকে কন্টিনিউ করি। আগেরগুলো আজকে শেষ করবো, এই চ্যাপ্টারটার উপরে এক্সাম হবে তোমাদের। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3। বিসি এর মধ্যবিন্দু ডি দেয়া আছে 3, -5। সি এর মধ্যবিন্দু ই কত জানান, এটা কত আছে ভাইয়া? এফ কত দেয়া আছে ভাইয়া? সরি ই 5 - 2। 5 - 2। লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম এই অঙ্কটা কিভাবে সলভ করবা। ই এফ আর ডিই যোগ করে এটাকে একটা সামান্তরিক বানায় নিবে। তারপর সামান্তরিকের কর্ণ দুইটা যোগ করে দেখো আমরা এই তিনটা শীর্ষবিন্দু ই ডিই এফ জানি, শুধু বি জানি না। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হলো সেম। এই কনসেপ্ট থেকে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। কিভাবে? ফার্স্ট অফ অল ধরি ত্রিভুজ এবিসি এর এ x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি x3 y3। তো এবার যেটা করবা সেটা হলো ফার্স্টে ডিই কর্ণের মধ্যবিন্দু, মানে ফার্স্টে এটা যোগ করে মেনশন করি ই কমা এফ, ডি কমা ই, তারপরে কি ডি কমা এফ আর এবং বি কমা ই যোগ করি, এগুলো একটু মেনশন করো। এবার বলো ফার্স্ট অফ অল ডিএফ কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক কত হবে? একবারে যোগ করে দিয়ে ভাগ করো, -2 + 3/2, -1 - 5/2। এম হবে ½ -3। আবার বিই কর্ণের মধ্যবিন্দু এম, দুটো সেম। বিই কর্ণের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক হবে x2 + 5/2, y2 - 2/2। প্রশ্ন মতে এই দুইটা ইকুয়াল। x2 + 5/2 = ½ হাফ কাটা গেল, x2 এর মান -4 হবে। আবার y2 - 2/2 হলো -3, -6 + 2 y2 ও -4 হবে। তাহলে x2 y2 বি বিন্দুর স্থানাঙ্ক কতটা হবে? বি বিন্দুর স্থানাঙ্ক -4, হবে -4। -4, -4। ফাইন, একটু আলাদা করতেছি এটা। এবার যেহেতু বি পেয়ে গেছি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। বিসি বাহুর মধ্যবিন্দু হইল ডি। তাহলে অর্থাৎ আমি কি বলতে পারবো, এটা তো পেয়ে গেছি -4, তাহলে -4 + x3/2 এটা হচ্ছে 3। 6 আর 4 x3 হবে 10 এবং y2 টা কত ছিল? -4। তাহলে -4 + y3 / 2 এটা কত হবে? -5। তাহলে -10 + 4 y3 হবে -6। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 10, -6। বুঝতে পারতেছি ক্লাসের সবাই?
Yes, sir. আর লাস্ট এসি এর মধ্যবিন্দু কি? এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, সরি ডি। তাহলে এটা আমি পেয়ে গেছি 10 আর -6, x1 + 10 বাই 2 হলো 5। তাহলে x1 হলো 0 এবং y1 কত? -6 + y3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হলো -2, y3 হলো 2। তাহলে ফাইনালি এ বিন্দু স্থানাঙ্ক হবে 0,2। অনেক বড় অঙ্ক, আমি বোর্ডে আঁকানোর জন্য একটু কষ্ট করে লিখছি পুরোটা, স্যার আশা করি। বলো স্যার। স্যার এখানে BDEF সমান্তরিক কেন হবে? চিত্র দেখে বোঝা যাচ্ছে তাই? না ভাইয়েরা, তোমরা যে উপপাদ্যগুলো ইউজ করছো আমি বুঝাই কেন হবে। ব্যাখ্যাটা হলো, মানে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর কি হয়? সমান্তরাল। তাহলে ইএফটা হইলো বিসি এর সমান্তরাল, সিমিলারলি ডিইটা হইলো এবি এর সমান্তরাল। তাহলে বিপরীত বাহুদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে এটা অবশ্যই সমান্তরিক হবে। আমার কথা কি বুঝতেছো? মানে এই যে তোমরা ইউক্লিডীয় উপপাদ্যগুলো 9, 10 এ ইউজ করে আসছো, পড়ছো, এইটা সরাসরি তুমি ব্যাখ্যা করতে পারবা এখানে। এইটার জন্য প্রমাণ করার প্রয়োজন নাই, বুঝতেছো? মানে এইচএসসি লেভেলে তুমি ইউক্লিডীয় কোনো প্রমাণ করার দরকার নাই যে সর্বসম, এটা সমান্তরাল। এটা সরাসরি তুমি ইউজ করতে পারবা স্থানাঙ্ক জ্যামিতিতে। এটাই হলো মজা, বুঝছো আমার কথা? জি স্যার। স্যার এখানে কি লেখা লাগবে এটা সমান্তরিক? হ্যাঁ, তুমি চাইলে এটা লিখতে পারো যে যোগ করার পরে যে এখানে বিডিইএফ একটি সমান্তরিক। এইটার কোনো প্রমাণ করতে হবে না। মানে এই যোগ করার পরে তুমি চাইলে এটা লিখে দিলে ভালো যে হ্যাঁ বিডিইএফ একটা সমান্তরিক। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। অথবা প্রশ্নপত্রের জি আগে ভাইয়া। দেখো, প্রশ্নপত্রের আগে লিখতে পারো যেহেতু বিডিইএফ সমান্তরিক তাই এই দুটো সমান। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। পরবর্তী ম্যাথটা হলো 8 এর অঙ্কগুলা। এর মধ্যে 8 এর কয়েকটা ম্যাথ আছে যেটা পারার মতো। সেটা হলো, আচ্ছা 8 এর প্রথমত ভেরা এই অঙ্কটা দেখো যে কি অনুপাতে বিভক্ত করে। মানে এটা কিন্তু এর আগে আমরা পড়িনি। মানে আমি ধরে নিলাম যে m:n অনুপাতে বিভক্ত করে। সেখানে এটা আমরা যে গাজনি মেথডে করব, 8 এর 1 নাম্বারটা একটু দেখাই দিই। 8 এ বলছে যে 1,2 আর 6,7 এর রেখাকে 3,4 বিন্দুটা যেই অনুপাতে বিভক্ত করছে সেই অনুপাতটা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক এর আগে মনে হয় তোমরা একটা পড়ছিলা, তাও আমি দেখাই দিচ্ছি। এক কমা 2 বি হচ্ছে 6,7 সি আমি ধরে নিলাম সি এখানে, এবং অনুপাতটা তো আমি জানি না এই কারণে আমি এটাকে ধরে নিব কত m:2। তো আপাতত আমি সি বিন্দু স্থানাঙ্কটা ভুলে যাই, m আর n এর রেসপেক্টে আমি সি বিন্দু স্থানাঙ্ক বের করি। যে কোনো একটা বের করলেই হয়, ভুজ বা কোটি যে কোনো একটা বের করলেই হয়। ধরি a হচ্ছে 1 2, b হচ্ছে 6 7 এবং AC:CB হবে m:n অন্তর্বিভক্ত ধরলাম। তাহলে একটা কথা মনে রাখবা, তুমি সবসময় অন্তর্বিভক্তই লিখবা। অনেক সময় অন্তর্বিভক্ত মানে এমন মনে করো যে ভাইয়া উত্তরটা যদি বহির্বিভক্ত হয় তখন কি হবে? তুমি যদি অন্তর্বিভক্ত করে ম্যাথটা করো তখন উত্তরটা আসবে নেগেটিভ। যদি উত্তর নেগেটিভ আসে তাহলে তুমি বুঝবা আসলে বহির্বিভক্ত হয়েছে, যেহেতু তুমি অন্তর্বিভক্ত ধরছো এই কারণে অনুপাতটা মাইনাস আসছে। মানে সাপোজ অনুপাতটা যদি আসে 2/3 তাহলে বুঝবা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। কিন্তু যদি -2/3 আসে m/n তখন বুঝবা 2:3 অনুপাতে আসলে বহির্বিভক্ত হয়েছে। ধরার সময় আমি সবসময় অন্তর্বিভক্ত ধরি। সবাই কেমন কথা বুঝতেছো ক্লিয়ারলি? কারণ অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের মধ্যে পার্থক্যটা কি? একটা নেগেটিভ চিহ্ন না খালি? Yes, sir.
ফাইন। সো সি বিন্দুর ভুজটা কষ্ট করে বের করো। সি বিন্দুর ভুজ স্যার বহির্বিভক্ত করলে তো পজিটিভ আসবে তাই না? বহির্বিভক্ত করলে নেগেটিভ আসবে, অন্তর্বিভক্ত করলে পজিটিভ। আমি অন্তর্বিভক্ত ধরছি, অন্তর্বিভক্তই যদি হয় তাহলে পজিটিভ আসবে। আর স্যার মানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ধরে করলে? বহির্বিভক্ত ধরে করলে পজিটিভ আসবে, কিন্তু তুমি আগে বুঝবা কিভাবে? তোমাকে তো তাহলে প্লট করতে হবে স্থানাঙ্কে। স্থানাঙ্কে বসানোর দরকার নেই। স্থানাঙ্কে কখন বসাবা জানো? যখন অক্ষের কথা মেনশন করে দিবে যে এক্স অক্ষকে কত অনুপাতে ছেদ করে, তখন তুমি কার্টেসীয় সমতলে আঁকবা। সবাই কি আমার কথা বুঝতেছো? কার্টেসীয় সমতল মানে বুঝো, এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে তখন। m প্লাস n, m ইন্টু 6, n ইন্টু 1। হ্যাঁ, দুইটা বের করা বোকামি হবে, কারণ দুইবারই একই উত্তর আসবে। এই কারণে আমি শুধু ভুজ বের করছি। ভুজের মানটা তো 3 প্রশ্ন মতে। 6m plus n by m plus n equal to 3। আর গুণ করো 6m plus n 3m plus 3m বা 3m equal to 2n, m by n equal to 2:3। তার মানে m আর n এর মান, মানে m আর n এর মান না, অ্যাকচুয়ালি m is to n হচ্ছে 2:3। তার মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তই হইছে। যেহেতু আমি অন্তর্বিভক্ত ধরছি আর উত্তরটা পজিটিভ আসছে, তার মানে আসলে অন্তর্বিভক্তই হয়। আমাকে সবাই জানাও যে বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই। ভাইয়া যদি মাইনাসে আসতো আনসারটা তাহলে তাইলে কি বহির্বিভক্ত, তাইলে বলতে তাহলে যে 2। হ্যাঁ বলো। তাহলে কি মাইনাস আসছে দেখে বহির্বিভক্ত হয়েছে কথাটা লিখে মাইনাসটা উঠে হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ দিতাম? হ্যাঁ হ্যাঁ, মানে তখন মাইনাসটা কিন্তু আর লিখবা না, বলতো 2:3 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। মানে অ্যানসারটা ধরো -2/3 আসছে, তখন বলবা 2:3 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। বুঝতে পারছো আমার কথা? মানে সিম্পলি আর এটা মেনশন করার প্রয়োজন নেই। মানে নেগেটিভ আসছে কেন? কারণ আমি তো অন্তর্বিভক্ত ধরে করছি, এই মানটা প্লাস দিছি, এই কারণে আসলে তো বহির্বিভক্ত, তখন মাইনাসটা আসছে। যদি প্লাস আসে তার মানে তোমার ধরাটা ঠিক আছে। আমার কথা কি বুঝতেছো? জি ভাই বুঝতে পারছি। ফাইন। এইবারে এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ আছে, আমরা সেইগুলা একটু দেখব। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 8-এর 2 এবং 3। 8-এর 2 এ বলছে যে দেখাও এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়েছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কিভাবে করবা আসো আমরা একটু দেখে নেই। 2, -2 আর -1, 4। এখানে যেহেতু অক্ষের কথাটা মেনশন করা আছে, ভেরা দেখো তো অক্ষের কথাটা মেনশন করা আছে না? যেহেতু অক্ষের কথাটা মেনশন করা আছে, এই কারণে তোমাকে কিন্তু স্থানাঙ্কের অক্ষ আঁকতে হবে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা অবশ্যই আঁকতে হবে। স্যার এটা কি গ্রাফ পেপারে রাখবো, খাতায় রাখলেও চলবে? গ্রাফ খাতার মধ্যেই আঁকবা, কিন্তু গ্রাফ মানে গ্রাফের মতো করে আঁকবা। কলম দিয়ে আঁকলেও কোনো প্রবলেম নেই। আমার কথা কি বুঝতেছো? এই দেখো, খাতার মধ্যে স্কেল দিয়ে অক্ষটা দিবে। বিন্দু দুইটা কি কি? 2, -2, -1, 4। এই দুটাকে যোগ করো। এই দুটাতে ছেদ করছে, এক্স অক্ষকে কোথায় ছেদ করছে? সি বিন্দুতে, আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে। এক্স অক্ষকে সি আর ওয়াই অক্ষকে ডি। দুইটা আলাদা কালি ইউজ করলাম। লাল কালারে এক্স অক্ষকে সি বিন্দুতে, ওয়াই অক্ষকে ডি। আমাকে প্রশ্নে বলছে
এবি সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সমান 3 টুকরা হয়ে গেছে। তার মানে সি আর ডি কে আমি সমত্রিখণ্ডক বিন্দু বলতে পারি। ক্লাসের সবাই কি বুঝতেছো? Yes, sir. আমি কি সমত্রিখণ্ডক বিন্দু বলতে পারি? মনে আছে ভাইরা লাস্ট প্রথম ক্লাসে, প্রথম ক্লাস না, আমি মনে হয় সেকেন্ড ক্লাস তোমাদের সমত্রিখণ্ডক বিন্দুর সম্পর্কে আইডিয়া দিছিলাম ক্লাসের সবাই। জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো তাহলে বলো তো সি বিন্দুটা এবি রেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে? এবি রেখা 2:1 বি বিন্দুতে না সি বিন্দুতে এবি রেখা এ থেকে স্টার্ট হয় 1:2 1:2 আর এবি রেখাকে ডি বিন্দু কি অনুপাতে ভাগ করবে? 2:1. 2:1 2:1। এক্সেলেন্ট। সো আমি এইটাই প্রমাণ করব। যারা একটা কথা মনে রাখবা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট কথাটা, সেটা হলো যদি একটা বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে তার কোটির মান 0 হয়, আর একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে তার ভুজের মান 0 হবে। মনে থাকবে সবার? জি স্যার। Yes, ফাইন। sir. আসলে তাহলে আমি এটাই প্রমাণ করব যে সি বিন্দুতে 1:2 আর ডি বিন্দুতে 2:1 অনুপাতে হবে। ধরি এ হচ্ছে 2, -2 আর বি হচ্ছে -1, 4। এবি সরলরেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার এটা ধরে নিচ্ছি যে অনুপাতটা ভাইরা AC is to CD, AC is to CD equal to ধরে নিই M is to N, AC is to CD M is to N ধরে নিলাম। আমি প্রমাণ করব যে M is to N এর মানটা কত বলতো ভাইয়া? 1:2। তাইলে প্রমাণ হয়ে যাবে C কি একটা সমদ্বিখণ্ডন বিন্দু। আবার AB is to DB প্রমাণ করব 2:1। হ্যাঁ, তোমরা কেউ কি আসো যে বলতে পারবা AC is to CD M is to N এখান থেকে C বিন্দুর আমি কি বের করব? দুইটাই কি বের করার দরকার আছে? ভুজ বের করব। Which equal each না other. ভাইয়া, কোটি বের করব। কারণ কোটির মানটা হলো 0, এটা আমি জানি নিশ্চিতভাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? Yes, sir. M plus N, M into 4, N into -2 বুঝাতে পারলাম? (4n - 2n by m plus n যেহেতু C বিন্দু x অক্ষের উপর অবস্থিত অর্থাৎ 4m - 2n by m plus n equal to হবে 0। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? Yes, sir. C বিন্দু x অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটি 0 হবে। ক্যালকুলেশন কমপ্লিট করো, আর গুণ করো 0 হয়ে যাবে। 4m - 2n equal to 0, 4m equal to 2n ভাগ করে আনো m is to n 1:2। তার মানে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল বলতো? C সমান 3 ভাগে ভাগ করে যে এমন একটা বিন্দু, মানে সমদ্বিখণ্ডন বিন্দু, মানে একটা পার্ট প্রমাণ হয়ে গেছে। আরেকটা পার্ট আছে আবার AD is to DB, এই অনুপাতটাকে আমি অন্য কিছু ধরে নিই, যেহেতু M is to N ধরে ফেলছি, M is to N না ধরে অন্য কিছু একটা ধরি। আবার এগুলো ধরি হবে, আবার ধরি AD is to DB equal to হচ্ছে P is to Q। কেউ কি বলতে পারবা D বিন্দু y অক্ষের উপরে অবস্থিত, আমি এটা কি বের করব? ভুজ। ভুজ। D বিন্দুর ভুজ হবে 0, মানে আগে ভুজটা বের করে নাও। নরমালি P plus Q, P into -1
কিউব ইনটু 2 মাইনাস পি প্লাস 2 কিউব বাই পি প্লাস কিউব। প্রশ্ন মতে এই ভুজটা কত হবে? মাইনাস পি প্লাস 2 কিউব বাই পি প্লাস কিউব ইকুয়াল টু 0 আর গুণ করো p by কিউব বা p is to কিউব। p actually 2 কিউব, তো p is to কিউব হবে 2 is to 1। তো ভাইরা আমরা সবাই জানি বিন্দু দুইটা যদি 1 is to 2 আর 2 is to 1 অনুপাতে বিভক্ত হয়, তার মানে আমি কি বলতে পারি যে সি আর ডি এই দুইটা সমান 3 ভাগে ভাগ করছে না এদিকে, আর সি আর ডি কোথায় অবস্থিত? এক্স অক্ষে আর ওয়াই অক্ষের উপরে। তার মানে সুতরাং এবি সরল রেখা, যেটা পরে লিখলাম, এবি সরল রেখা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি। বলো ভাইয়া, কোনো প্রশ্ন স্যার থাকলে? এক্স ও ওয়াই অক্ষ বরাবর কত বর্গঘর সমান কত একক ধরবো সেটা কি বলা লাগবে? মানে এটা তুমি নির্দিষ্ট না, তুমি আমি তো এখানে আপাতত 1 বর্গ ঘরে 1 একক ধরছি, কিন্তু তুমি যদি গ্রাফে আঁকো তাহলে 2, -2 তো অনেক ছোট হয়ে যাবে, তোমরা বুঝতেছো। গ্রাফে আঁকার অবশ্য দরকার নেই, এই কারণে তুমি 1, 2 একটু বড় বড় করে দিবা। তুমি তো বুঝতেই পারতেছো তাই না? এটা তো একটা 2, -2 একটা -1,4। এই কারণে আমি গ্রাফ যখন আঁকছি তোর একটু ঘরগুলোকে বড় বড় করে নিচ্ছি যেন একটু সুবিধা হয় আঁকতে। স্যার হাতে সবাইকে আমার আঁকলে কথা তো আর বুঝতেছো? লেখা লাগবে না তাই না? না 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 না, এটা তো আমি গ্রাফই আঁকবো না, সো আমি গ্রাফে কত বর্গ ঘর 1 একক এটা তো দরকার নেই। তোমরা জি, খাতায় গ্রাফ আঁকবা, এটাই রুল। বুঝছো? তোমাদের একটু অড লাগতেছে, কিন্তু তুমি কিছু মানে মানে কয়েক সপ্তাহ পরে অভ্যস্ত হয়ে যাবা। আমরা গ্রাফে মানে গ্রাফ বলতে আমি খাতাই বুঝাবো এখন। বুঝছো তুমি আমার কথা? Sir. প্র্যাকটিক্যাল ছাড়া তোমাকে কখনোই গ্রাফ আঁকতে হবে না। মানে থিওরি পরীক্ষায় তোমাকে খাতার মধ্যেই গ্রাফ আঁকতে হবে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ফাইন। স্যার হ্যাঁ বলো। স্যার কিন্তু খাতায় আঁকলে তো পরিমাপ একদম কারেক্ট হয় না। পরিমাণে কারেক্ট কখনোই হবে না ভাইয়া। তুমি মানে এটা হলো আনুপাতিক চিত্র। এই মানে তোমরা যখন জ্যামিতি করবা, জ্যামিতিতে তোমরা কিন্তু আনুপাতিক চিত্রই আঁকবা। পারফেক্ট আঁকা কোনোদিনও সম্ভব না। একটা বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার, 10 মিটার কি তুমি খাতার মধ্যে আঁকতে পারবা? 10 মিটার তো তুমি তোমার রুমেও আঁকতে পারবা না। বুঝতেছো তুমি আমার কথা? তো সবসময় আনুপাতিক চিত্রই আঁকতে হয়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আনুপাতিকের মধ্যে যেমন 90 ডিগ্রি আঁকবো এখানে অক্ষদ্বয় দুটা, সেখানে তো 90 ডিগ্রি হয় না স্কেল দিয়ে যদি করি। বুঝি নাই। স্কেল দিয়ে যে অক্ষদ্বয় আঁকবো সেখানে তো লম্ব হয় না, একদম কারেক্ট লম্ব হয় না। মানে ওইটা অত পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই। মানে এখানে যেমন ধরো খেয়াল করো, মানে আমি তো আন্দাজ করেই আঁকছি, তোমরা খেয়াল করে দেখো। মানে আমার চিত্রটা দেখে মনে হচ্ছে না যে এবি সরলরেখা সি আর ডি বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হয়েছে? ইয়েস, জি ভাইয়া। মানে এটা হাতের আন্দাজেই তুমি আঁকবা, মানে ওইভাবে পারফেক্টলি আঁকার প্রয়োজন নাই। হ্যাঁ, স্কেল ব্যবহার করতে পারো, ইনফ্যাক্ট পেন্সিলও দরকার নেই, কলমে আঁকলেও চলবে। বুঝছো? জি ভাইয়া। ফাইন। ভাইয়া এটা যদি 1:2, মানে আমি যদি তোমাকে বলতাম যে এবি সরলরেখা সি বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলেও তুমি যে এইভাবে করে করতা, তাহলে হয়তো অনুপাতটা যদি সমান 3 ভাগে না হইতো তাহলে উত্তরটা হয়তো অন্যরকম আসতো। পারতা না ভাইরা? ক্লাসের সবাই? স্যার সো এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে, আমি তোমাদের একটু দেখাই দিই। এই টাইপের ম্যাথ আছে প্রায় 4-5টা, যেগুলো আমি তোমাদের কাজ দিব আজকে। ভাইরা তোমরা একটু পরে দেখো, এই যে ম্যাথটা, এইটাই কি হুবহু মাত্র করলাম না এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। একবার ধরবা m/n, একবার ধরবা p/q। পারবা? মানে এইটা খালি 1:2 2:1 হবে না, অন্য উত্তর আসবে। এটা দুইটার উত্তরই আসবে 2:3। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই পারবো। সো দুইবার ধরবা, এই যে এইখানেও তাই আছে। দেখো একই অঙ্ক অনেকবার আছে, আর এটা তো খালি এক্স অক্ষ বলছে, সো এটা আরো ইজি। মানে তোমরা একটু দেখো 6 নাম্বার আর 3 নাম্বার হুবহু একই রকম কিনা। আমি 3 নাম্বারটা করাই দিব, ক্লাসের সবাই একটু দেখে নাও।
3 আর 6 কি একই রকম? জি ভাইয়া একই রকম। আর 4 আর 5 নাম্বারটা হচ্ছে 2 এর মতো, শুধু এইখানে আমি একটু বলে দিই, 2 এ যেমন বলে দিচ্ছে যে সমান 3 ভাগে ভাগ হয়, এই কারণে অনুপাতটা ফিক্সড 1:2 আর 2:1। কিন্তু ওইখানে এরকম কিছু বলে নাই, বলছে কি অনুপাতে ভাগ হয় সেটা বাইর করো। ফাইন, আমরা আসো 8 এর 3 নাম্বারটা করে দিব। আজকে তোমাদের বাড়ির কাজ 3টা, 4, 5, 6 8 এর। বুঝতে পারছো আমার কথা? হোমওয়ার্ক গুলো আমাকে পাঠিয়ে দিবা, আর এই চ্যাপ্টারের উপরে এক্সাম এই উইক আমি আজকেই গ্রুপে তোমাদের কোশ্চেনটা দিয়ে দিব, মানে আজকে বিকালের মধ্যে তুমি কোশ্চেন পেয়ে যাবে। কোশ্চেন করা আছে আমার কাছে। বলো ভাইয়া, কোনো প্রশ্ন আছে? ভাইয়া লাস্ট এক্সামের যে বলছিলেন সলিউশন দিবেন সেটা এমসিকিউটা হ্যাঁ, দিয়েছিলেন আমি অবজেক্টিভের সলিউশন দিছি। তোমরা যদি সাবজেক্টিভের সলিউশন লাগে কোনো অঙ্ক জি আমাকে ভাই। কইলো, আমি সাবজেক্টিভের সলিউশনটাও দিয়ে দিব না, আমার কাছে আছে। আচ্ছা ভাইয়া একটু দিয়ে ভাইয়া দিন। অবজেক্টিভে একটু প্রবলেম আছে। অবজেক্টিভের প্রবলেম কত নাম্বার? হ্যাঁ 8 নাম্বারটা। আচ্ছা, তুমি গ্রুপে আমাকে বইলো, আমি বুঝাই দিব না, ঠিক আছে? গ্রুপে আমাকে কোশ্চেনটা বইলো, আমি বুঝাই দিব। আচ্ছা, এটাও গ্রাফ আঁকতে হবে। সাত কমা 7 আর বিন্দু দুইটা কত কত? -5 -10 আর মোস্ট প্রবাবলি 7,7। তো দেখে আসে। হ্যাঁ, 7,7 -5, -10 বলছে x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে আর ভুজ কত জানতে চাইছে। -5 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আন্দাজ করে -5, -7,7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 যোগ করো। A 7,7 B -5 -2 এবি সরলরেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম। ওকে, আগের দিন ধরি a হচ্ছে 7,7 আর b হচ্ছে -5 -2। এবি সরলরেখা x অক্ষকে c বিন্দুতে x অক্ষ দ্বারা লেখা x অক্ষ দ্বারা c বিন্দুতে n/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তার মানে AC যদি m হয় তাহলে CD হইল n। তার মানে আমি বলতে পারি AC = CD, n = n। যারা বলো C বিন্দুটা x অক্ষের উপরে অবস্থিত, প্রথমে আমি কি বের করব? কোটি। ভুজ। ভুজটা না না ভাই, ভুজ বারবার একই কথা, একই ভুল করতেছো ভাইয়া। C বিন্দু x অক্ষের উপরে অবস্থিত, x অক্ষের উপরে অবস্থিত হলে কোটি শূন্য। তাহলে আমি কোটি বের করব, প্রশ্ন মতে কোটি শূন্য বসাবো, m/n পাওয়া যাবে। বুঝাইতে পারি? স্যার কোটি তো বললাম। কোটি বললাম মানে ভুজ শূন্য। জি স্যার। তো C বিন্দুর কোটি কত হবে? m + n m into -10 plus n into 7 -10m plus 7n by m plus n। প্রশ্ন মতে -10 plus m plus 7n by m plus n = 0। আগুন করে দিলাম, 0 হয়ে গেল। 10m = 7n ভাগ করে নিলে m/n হবে 7:10। তার মানে x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়েছে? 7:10 অনুপাত। প্রশ্নটার আরেকটা পার্ট আছে, একটু পড়ে নাও।
প্রশ্নের পরের পার্টটা হলো ছেদবিন্দুর ভুজ কত? আচ্ছা বলো তো ভাইরা, খালি ভুজ কেন বের করতে বলছে স্থানাঙ্ক না বলে? কোটি তো শূন্য, আমি তো জানি, এটা তো প্রশ্নের মধ্যে বসাইছি। সো আমি ছেদবিন্দুর ভুজ মানে সি বিন্দুর ভুজ বের, এবার তো অনুপাতটা জানি 7:10। হেল্প করো, সি বিন্দুর ভুজ কত হবে কে বলতে পারো? 7 + 10 জানতে চাই কত হবে। 7 ইনটু পরেরটার ভুজ, 10 ইনটু আগেরটার ভুজ, -35 + 70/17, 35/17। এরকম জঘন্য মানে উত্তর আসতে অনেকে মনে করতে পারে যে আল্লাহ আমার উত্তর মনে হয় ভুল হয়েছে। নো, মানে ঠিকই আছে উত্তর। জানাও ম্যাথটা বুঝছো কিনা? জি স্যার। 3টা অঙ্ক হোমওয়ার্ক দিছি, 8 এর 4, 5, 6। নিরাশ করো না আমাকে, পরীক্ষাগুলো সবাই অ্যাটেন্ড করো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই সত্যি সত্যি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আপনি অফলাইনে শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি কে মানে আমি মিথ্যা বলি নাই, অবশ্যই শুরু না করে মানে দিব। ভাবছি আপনি মানে বলতেছেন যদি সরকারি স্কুল খুলে তাহলে এরকম কিছু নয়, আমি শুরু করবেন না না, শুরু করে দিই ভাইয়া। মানে একদম প্রথম অনেক, থেকেই? হ্যাঁ হ্যাঁ একদম। আমি বলি মোস্ট প্রবাবলি বুধবার হইলো 1 তারিখ। 1 তারিখে ক্লাসটা নিব কিনা আমি তোমাদের জানাবো। হ্যাঁ, এর একটা কারণ আছে, আমার হয়তো আগামী সপ্তাহে একটা, আমি জানি না, মানে আমার সেকেন্ড বেবি হওয়ার কথা, যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা একটা ইস্যু, আমি জানাবো তোমাদের। হ্যাঁ, সো নেক্সট উইকটার ব্যাপারে আমি তোমাদের জানাই দিব, কিন্তু সেপ্টেম্বরের ফার্স্টে যে আমি অফলাইন শুরু করব এটা শিওর। ঠিক অনলাইন আছে? থাকবে না? হ্যাঁ বুঝি নাই, বলো। অনলাইন থাকবে না হ্যাঁ, তখন? অনলাইন অপশন রাখবো ভাইয়া, মানে গভর্নমেন্ট স্কুল কলেজ পুরোপুরি খুলে না দেওয়া পর্যন্ত অফলাইন ব্যাচে আমি অনলাইন অপশনটা রেখে দিব। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, ভাইয়া ভালো কিন্তু থাকো। নেক্সট ক্লাস 70% থেকে একটু আমরা যেন ত্রিকোণমিতি স্টার্ট করব ভাইয়া। আমরা পরের ক্লাস থেকে স্টার্ট করব হলো ট্রাইগোনোমেট্রি। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে কিনা? ভাই 70% স্টুডেন্ট এসে অনলাইন বন্ধ করে দিবেন, এটা কি? না, এটা বলছি যে মূলত সবাই যখন একটা ব্যাচের স্টুডেন্ট চলে আসতো, মানে 70% আসলে আমি এটা এই কারণে বলছি, কারণ হলো যে বাকিরা হয়তো ইচ্ছা করে আসতেছে না, মানে তো তখন একটা থাকে যে আমি যদি অনলাইনটা বন্ধ করে দিই সবাই হয়তো আসতে বাধ্য হবে। তো 70% স্টুডেন্ট আসতে পারলে বাকি 30% কেন আসবে না? একটা সুযোগ, একটা সম্ভাবনা আছে যে ঢাকার বাইরে থাকে, তাদের ক্ষেত্রে আমি, আমার কতগুলো ব্যাচের স্টুডেন্ট আছে যে ঢাকার বাইরে, তো ওদের ক্ষেত্রে আমি অনলাইন বন্ধ করব না, কারণ ওরা তাহলে ক্লাস করবে কিভাবে? ওদের তো তাহলে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু আশেপাশে থাকো, তোমরা আসতে পারবা না, এইটা তো তোমরা সব জায়গায় ঘোরাঘুরি করতেছো, তো আমার মনে হয় যে না আসার আসলে কোনো কারণ নেই। আর পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো, মানে সংক্রমণ অনেক কমে গেছে। যদি এরকম থাকে আমার মনে হয় যে আগামী মাস থেকে ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, ভালো থাকো সবাই।